বিবিসিতে আমার তর্ক হয়ে গেছে, সে পারলে উঠে যায়, এরকম অবস্থা। জনাব এম এ আজিজ, যারা গণভোট মানবেন না তারা মুনাফেক, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে। অন্যদিকে বিএনপি মহাসচিব আবার বলেছে জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে বিএনপির আগের ঘোষণা আর এখন বিএনপির বর্তমান সংসদীয় অবস্থানের মধ্যে কোনো বৈপরীত্য আছে কি? দেখেন, যে দুজনের নাম বললেন, শিশির মনির এবং অধ্যাপক বলা হয়, প্রাইভেট কলেজে কয়েকদিন গেছে, তারপর অধ্যাপক আপনার গোলাম পরোয়ার, দুজনই কিন্তু জনগণ রিজেক্ট করেছে, দুজনই কিন্তু হতে পারে নাই, এমপি হতে পারে নাই। এখন তারপরে আনপার্লামেন্টারি শব্দ, বেইমানি করেছে, মুনাফিকি করেছে, এই শব্দগুলো তো আনপার্লামেন্ট শব্দ। সংসদ সদস্য হলে আমার ধারণা এই কথাগুলো বলতে পারতেন কিনা সন্দেহ। যাই হোক, মূল কথায় আসি। দেখেন, বরাবরই বলেছে, প্রেস সেক্রেটারি বলেছে, এটা সাংবিধানিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। যেটা কারণ হচ্ছে 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে এই সংবিধানের 138 অনুচ্ছেদের আফল করার কথা বলে ওত নিয়েছে এই প্রেসিডেন্টের কাছে। এই প্রেসিডেন্টের কাছে সুপ্রিম কোর্ট বলেছে এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টা রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন, এবং এই রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছে। এবং আপনি জানেন এটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার, তাদের তো কোনো সংস্কার করার ম্যান্ডেটই নাই, কিন্তু তারা ম্যান্ডেট করেছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটাকে লিঙ্গার করা। দেখেন না, আগে ইউনুস হাঁটে গেলে, তার উপদেষ্টা হেঁটে গেলে মানুষ বলতো আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন সরকারে থাকেন। আর শেষ পর্যন্ত আসিফ ভুঁইয়া, ছাত্র উপদেষ্টা যিনি ছিলেন, সে তো বললোই ডিপ স্টেট 2029 পর্যন্ত আওয়ামী লীগের যতদিন টেনের অতদিন ক্ষমতায় থাকার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছে, নীল নকশা সাজিয়ে দিয়েছে। নীল নকশা সাজিয়ে তারা বলেছে বিএনপির সব মামলায় আছে, তা তো আটকাই আছে, সুতরাং তারা থাকতে পারে, ইচ্ছে করলে থাকতে পারে। এখন আপনি খেয়াল করে দেখেন, এখন এই আপনাদের কালোর কণ্ঠে রাষ্ট্রপতির সাক্ষাৎকার ছাপা হয়েছে, তার সাথে আমারও দেখা হয়েছে, কথা হয়েছে। 133টা অধ্যাদেশ জারি করেছে রাষ্ট্রপতির নামে, কিন্তু অনেক অধ্যাদেশ তিনি জারি করেন নাই। এখন এই অধ্যাদেশের ভিতরে 1, 2 হলো যেটা হানা ভোট দিয়েছে, এটা তো ইউনুস সাহেব তো নিজে ক্যাম্পিং করেছে, আপনি দেখেছেন তো। আপনার জুলাই জাতীয় সনদ যেটাকে বলা হয়, এটা প্রেসিডেন্টের আদেশে জারি করা হয়েছে, এবং এটা 93-1 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট সংবিধান যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত যেটা আদেশ দিতে পারে না, রাষ্ট্রপতিও আদেশ দিয়ে যেটা করেছে সেটা বিএনপি বলছে অবৈধ। কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রশ্ন রেখেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিএনপি যে আপত্তি তুলেছে, একই আদেশ মেনে তারা নির্বাচন করে সরকার গঠন করেছে, তাহলে আরেকটি আদেশ মানতে বাধা কোথায়? এটা জুলাই সনদের উপরে তো আদেশ হয় না, ওটা তো জুলাই সনদের ব্যাপারে হানা ভোট হয়েছে, হানা ভোট হয়েছে। এটা নির্বাচনের কথা বলছি, নির্বাচন আদেশ লাগবে কেন? এটা তো সাংবিধানিক বিষয়। এটা আমার কথা হচ্ছে যে সেখানে হানা ভোট হয়েছে। তো জামাত তো বলছে যে 2026-এ সংবিধানে নির্বাচন হওয়ার কথা ছিল না। কোথায় ছিল না? তাহলে ইউনুসের বিচার হবে। গোলাম পরোয়ার আর এনসিপি ইউনুসের শীর্ষ ছিল, তাদের সিদ্ধান্ত এগুলি পিছাইছে। আপনার নেপালে ইলেকশন হয়েছে না, প্রধানমন্ত্রী কার্কি প্রথম শব্দ উচ্চারণ করছে আমরা বাংলাদেশ হব না। ছাত্ররা উদ্বোধন করে সরকার ফেলাই দিচ্ছে না, বলছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও, 6 মাস পরে নির্বাচন হবে অত তারিখে। তারা চলে গেছে। তাহলে কি বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হলো? ব্যর্থ হবে কেন? আগেই ব্যর্থ হবে কেন? এখন সংসদে 2/3 মেজরিটি বিএনপি পেয়েছে, এবং জুলাই সনদে যেটা প্রিন্টেড এবং যেটা বিএনপি বারবার বলছে, যেটা আনিস ভাই বললো, যে তারা বলেছে যারা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে বিএনপি, সেটা তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছে তার নিচে লেখা আছে, আলী রিয়াজের সাথে বিবিসিতে আমার তর্ক হয়ে গেছে, সে পারলে উঠে যায়, এরকম অবস্থা। ওখানে লেখা আছে, নোট দিয়ে ব্র্যাকেটে লেখছে যে যারা এই নির্বাচনের ইশতেহারে যে নোট অফ ডিসেন্ট যে বিষয় দিয়েছে সেই দিয়ে যদি প্রস্তাবে ইশতেহারে দিয়ে যদি জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে এটা বাস্তবায়ন করতে পারবে। তো তাহলে যতগুলোতে নোট অফ ডিসেন্ট যে পার্টি দিয়েছে, বিএনপি বেশি দিয়েছে, সেগুলো তো তারা দায় মুক্তি পেয়ে গেছে, তারা তো সেটা বাস্তবায়ন করতে বাধ্য না। বাকিগুলোর প্রশ্ন আছে, এবং বাকিগুলো দেখেন অধ্যাদেশ জারি করেছে, বলা হচ্ছে 193টা, তার 98টাকে প্রশ্ন নাই, সেগুলো অটো পাস হয়ে গেছে। তারপরে 16টা যেটা বলা হচ্ছে যে আপনি আগে বললেন যে সুপ্রিম কোর্ট
মানবাধিকার কমিশন ইত্যাদি ইত্যাদি, তারা বিএনপি বলছে যে এটাকে আরো রিফাইন করে আরো শক্তিশালী করে সংসদে স্ব মন্ত্রণালয় উপস্থাপন করবে। প্রশ্ন হচ্ছে যেসব এখন 10 তারিখ পর্যন্ত, নেক্সট 10 তারিখ পর্যন্ত হচ্ছে অধ্যাদেশগুলো পাশ করার সময়, যে অধ্যাদেশগুলো পাশ করা হলো না, অর্থাৎ এই সংসদে উপস্থিত হলো না, সেগুলো কিন্তু নতুন করে আপনার অধ্যাদেশ জারি করতে হবে। তাহলে এটা সংশোধন আকারে জারি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়া, মূল কথা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হবে, সেটাও কিন্তু সংবিধানে বলা আছে, 132 অনুচ্ছেদে বলা আছে। কিন্তু যে বিতর্ক চলছে সংবিধান সংস্কার না সংশোধন, সেটি কি অপ্রয়োজনীয়? সংবিধানে সংশোধনই লেখা আছে, সংস্কার লেখা নাই। 132 অনুচ্ছেদের সংশোধন, ওখানে সংশোধন করার কথা বলা আছে। সংসদ একমাত্র জায়গা যেটা সংবিধান সংশোধন করা হয়। হ্যাঁ, সংস্কার বলেন, কথা তো প্রতিশব্দ কাছাকাছি করেন, কিন্তু সংবিধানে সংশোধন লেখা আছে এবং হেডও তাই আছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে সংবিধানের গণভোট এখন 11 দল জামাত এবং 11 দলের দাবি হচ্ছে যে জুলাই জাতীয় সনদ এবং সংসদ সংস্কার পরিষদ একসাথে বসে 106 সপ্তাহের মধ্যে এইটা অটো পাস দিতে হবে। জুলাই সনদ অটো পাস, সংবিধানে সংসদে পাস না হলে অটো পাস কেমনে হবে? ওটার লেখা আছে, অটো পাস কেমনে হবে? সংসদে যতক্ষণ পাস না করবে কোনো কিছু আইন হবে না, অর্থাৎ সংবিধানে যুক্ত হবে না। তো এখন বিএনপি তো বলছে যে আমরা যেটা আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। তারপর তাদের 31 দফা আছে। এখন যদি আপনি বলেন যে এই যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে এটা যদি বাদ দেন, তাহলে বিএনপির অরিজিনাল 31 দফা থাকে।